ব্যোমকেশকে একরকম জোর করে বাড়ির বাইরে করেছিলাম। গত 1 মাস ধরে সে একটা জটিল জালিয়াতের তদন্তে মনোনিবেশ করেছে। একগাদা দলিলপত্র, রাত দিন তার ভিতর থেকে অপরাধের অনুসন্ধান ব্যাপিত ছিল এবং রহস্য যতই ঘনীভূত হচ্ছিল ততই তার কথাবার্তা কমে আসছিল। লাইব্রেরি ঘরে বসে নিরন্তর এই শুষ্ক কাগজপত্রগুলো ঘেঁটে তার শরীরও খারাপ হয়ে পড়ছিল দেখছিলাম। কিন্তু সে কথা উল্লেখ করলেই সে বলতো, সেদিন বিকেলে বললাম, আর তোমার কথা শোনা হবে না, চলো একটু বেরিয়ে আসা যাক। দিনের মধ্যে অন্তত 2 ঘন্টা তো বিশ্রাম দরকার। কিন্তু নয়, চলো লেকের দিকে। 2 ঘন্টা তোমার জালিয়াত পালিয়ে যাবে না। চলো। কাগজপত্র সরিয়ে রেখে সে বাইরে হয়ে বটে, কিন্তু তার মনটা সেই অজ্ঞাত জালিয়াতের পিছু ছাড়ে না। বুঝতে সেটা কষ্ট হচ্ছিল না। লেকের ধারে বেড়াতে বেড়াতে একজন বহু পুরাতন কলেজের বন্ধুর সঙ্গে দেখা হলো। অনেকদিন তাকে দেখিনি। IS ক্লাসে দুজনে একসঙ্গে পড়েছিলাম। তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে, সেই অবধি ছাড়াছাড়ি। আমি তাকে দেখে বললাম, আরে মোহন যে, তুমি কোত্থেকে? সে আমাকে দেখে সহসে বলল, তাই তো, কতদিন পরে দেখা, তারপর খবর কেমন? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়াচাপড়ি পর বোমকে সহিত পরিচয় করে দিলাম। মোহন বলল, আপনি বড় খুশি হল। মাঝে মাঝে সন্দেহ হতো বটে আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের বাল্যবন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। জিজ্ঞাসা করলাম, তুমি আজকাল করছো না? মোহন বলল, কলকাতাতেই প্র্যাকটিস করছি। তারপর বেড়াতে বেড়াতে নানা কথায় ঘন্টাখানেক কেটে লক্ষ্য করছিলাম সাধারণ কথাবার্তায় মধ্যে মোহন 2-1বার কি একটা বলবার জন্য মুখ খুলবার আগেই থেমে যায়। ব্যোমকেশ তা লক্ষ্য করেছিল। তো এক সময় অল্প হেসে বলল, কি বললুম বলো না। মোহন একটু লজ্জিত হয়ে বলল, একটা কথা বলি করেও বলতে সংকোচ হচ্ছে। ব্যাপারটা এত তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করা আমার নয়। অথচ আমি বললাম, তা হোক ভাই, আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য জালিয়াতের হাত থেকে নিষ্কৃতি দেওয়া যাবে। জালিয়াত? আমি বুঝিয়ে দিলাম। তখন মোহন বলল, ও, কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশবাবু হাসবেন। ব্যোমকেশ বলল, হাসির কথা হলে নিশ্চয়ই হাসবে, কিন্তু আপনার ভাব দেখে তা মনে হচ্ছে না। বরঞ্চ বোধ হচ্ছে একটা কোনো সমস্যা কিছুদিন থেকে আপনাকে ভাবিত করে রেখেছে। আপনি তারই উত্তর খুঁজছেন। মোহন সংগ্রহ করল, আপনি ঠিকই ধরেছেন। জিনিসটা হয়তো খুব সহজ, কিন্তু আমার পক্ষে একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। আইনি হাত বোকা নয়, সাধারণত সহজে বুদ্ধি আছে বলেই মনে করি। অথচ একজন রাগী পঙ্গু চলৎ শক্তি নেই এমন লোক প্রত্যহ এমনভাবে ঠকাচ্ছে যে শুনে আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারকে তীক্ষ্ণ সতর্কতা সে প্রতি মুহূর্তে ব্যর্থ করে দেখছি। কথা বলতে বলতে আমরা একটা বেঞ্চিতে এসে বসলাম। মোহন বলল, যতদূর সম্ভব সংগ্রহে ব্যাপারটা বলছি শুনুন। কোন একটা বড় মানুষের বাড়িতে আমি গৃহ চিকিৎসক, তার বোনেরই বড় মানুষ। কলকাতা বনে কেটে বাস। অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতায় একটা বাজার আছে, তা অনেক মাসিক 1015 টাকা আয়। সুতরাং আর্থিক ব্যবস্থা কিরকম তা বুঝতেই পারছেন। এই বাড়ির যিনি কর্তা তার নাম নন্দ দুলাল বাবু। ইনি বলে ও বাড়ি আমার একমাত্র রোগী। বয়সকালে এত বেশি বোধ খেয়ালি করেছিলেন যে 50 বছর হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে। বাতে পঙ্গু, আরো কত রকম ব্যাধি যে তার শরীর যে আশ্রয় করে আছে তা গুণে শেষ করার জন্য নয়। তাছাড়া পক্ষাঘাতের লক্ষণও ক্রমে দেখা দিয়েছে।
আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে, মানুষের মৃত্যুতে বিস্মিত হওয়ার কিছু নেই, মানুষ যে বেঁচে থাকে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার এই রোগীটিকে দেখলে সে কত সর্বজ্ঞই মনে পড়ে। এই নন্দদুলাল বাবু চরিত্রটি আপনাকে কি করে বোঝাবো ভেবে পাচ্ছি না। কটুবাসী, সন্দিগ্ধ, কুটিল, হিংস্র প্রণয়ন, এক কথায় এমন ইতর নিজ স্বভাব আমি আর কখনো দেখিনি। বাড়িতে স্ত্রী, পুত্র, পরিবার সব আছে, কিন্তু কারোর সঙ্গে সদ্ভাব নেই। তার ইচ্ছা যৌবনে যে উচ্ছৃঙ্খলতা করে বেরিয়েছিলেন তা করে এখনো বেড়াবেন, কিন্তু প্রকৃতি বাদ সেরেছেন, শরীরে সে সামর্থ্য নেই। এই জন্য পৃথিবী শুদ্ধ লোকের উপর দারুণ রাগ আর ঈর্ষা, যেন তার এই অবস্থার জন্য তারাই দায়ী। সর্বদাই ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে কাকে জব্দ করবেন। শরীরে শক্তি নেই, বুকের গোলমল আছে, এই ঘর ছেড়ে বেরোতে পারেন না। নিজের ঘরে বসে বসে কেবল বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর কদুচ্চ গালাগাল বর্ষণ করছেন আর দিস্তে দিস্তে কাগজ অনবরত লিখে চলেছেন। তার এক খেয়াল যে তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে কখনো কালো কালিতে একান্ত লিখেই যাচ্ছে। সম্পাদকের উপর ভয়ানক রাগ, তার বিশ্বাস সম্পাদকেরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কি লেখেন? গল্প কিংবা আত্মচরিত হতে পারে। একমাত্র সেই লেখার উপর আমি চোখ বুলিয়েছিলাম, তার আর সেদিকে তাকাতে পারিনি। সেই লেখা পড়বার পর গঙ্গা স্নান করলেও মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক, সেই গল্প পড়লেও তাদের বোধ করি দাঁত কপাটি লেগে যাবে। ব্যোমকেশ ঈষৎ হেসে বলল, চরিত্রটি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটি কি? মোহন আমাদের দুজনকে দুটি সিগারেট দিয়ে একটি নিজে ধরিয়ে বলল, আপনারা ভাবছেন এমন গুণবান লোকে আর কোনো গুণ থাকা সম্ভব নয়, কেমন? কিন্তু তা নয়, এর আরো একটি মস্ত গুণ আছে। এই শরীরের উপর উনি এক অদ্ভুত নেশা করে। সিগারেটে গোটা দুই টান দিয়ে বলল, ব্যোমকেশবাবু, আপনি তো এই কাজের সমাজের নিকৃষ্ট লোক নিয়েই আপনাকে কারবার করতে হবে। মদ, গাঁজা, চুল্লু, ওকে ইত্যাদি অনেক রকম নেশাই মানুষকে করতে দেখতে থাকবেন, কিন্তু মাকড়সার রসকে কাউকে নেশা করতে দেখেছেন কি? আমি অবশ্য উঠে বললাম, মাকড়সার রস সে আবার? মন বলল, এক জাতীয় মাকড়সার রস আছে, যার শরীর থেকে এই বিভৎস বিষাক্ত রস পিষে বার করে দেওয়া হয়। ব্যোমকেশ কতকটা আত্মনিমগ্ন ভাই বলল, স্পেনে আগে ছিল, এই মাকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচত। দারুণ বিষ, বইয়ে পড়েছি বটে, কিন্তু এ দেশে কাউকে ব্যবহার করতে দেখিনি। মোহন বলল, ঠিক বলেছি ট্যারান্টুলা। সাউথ আমেরিকা স্প্যানিশ শঙ্কর জাতির মধ্যে এই নেশার খুব চলন ছিল। এই ট্যারান্টুলার রস তীব্র বিষ, কিন্তু ক্ষুদ্রতায় ব্যবহার করলে শরীরে স্নায়ুমণ্ডলে একটা প্রবল উত্তেজনা সৃষ্টি হবে। বুঝতে পারছেন, স্বভাবে দোষে স্নায়ুবিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না, তাদের পক্ষে মাকড়সার রস কিরকম লবণীয় বস্তু, কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক পক্ষঘাতে মৃত্যু অনিবার্য। আমাদের নন্দদুলাল বাবু বোধহয় যৌবনকালেই চমৎকার নেশাটি ধরেছিলেন, তারপর শরীর যখন অকর্ম হয়ে পড়লো তখন নেশা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহ চিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলাম, তখন উনি প্রকাশ্যে নেশা চালাচ্ছে। তাই আজ বছর খানেকের কথা, আমি প্রথমেই ওটা বন্ধ করে দিল। বললুম, যদি বাঁচতে চান তাহলে ওটা ছাড়বে। এই নিয়ে খুব খানিকটা কষ্টদস্তি হলো। তিনিও খাবেন, আমিও খেতে দেব না। শেষে আমি বললুম, আপনার বাড়িতে ও জিনিস ঢুকতে দেব না, দেখি আপনি কি করে খান।
তিনিও কুটির হেসে বললেন, আচ্ছা তাই নাকি, আমি দেখি তুমি কি করে আটকাও। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। পরিবারের সকালে আমার পক্ষে ছিলেন, সুতরাং সহজেই বাড়ির চারিদিকে কড়া পাহারা বসিয়ে নেওয়া গেল। তার স্ত্রী ছেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলেন, যাতে কোনো রকম সে বিষ তার কাজে পৌঁছাতে না পারে। তিনি নিজের ওপর চলত শক্তিহীন, বাড়ি থেকে বেরোতে পারে না, যে জিনিস সঙ্গ করবেন সে ক্ষমতা নেই। আমি এইভাবে তাকে আগলাবার ব্যবস্থা করে দিয়ে বেশ একটু আত্মপ্রস্তাব অনুভব করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। যত কড়া করে সত্ত্বেও বাড়ি শুদ্ধ লোকের নজর এড়িয়ে তিনি নিঃশ্বাস রাখতেন না। কোথা থেকে সে জিনিস আমদানি করছেন কেউ ধরতে পারলাম না। প্রথমটা আমার সন্দেহ হলো হয়তো বাড়ির কেউ লুকিয়ে তাকে সাহায্য করছে। তাই একদিন আমি নিজে সমস্ত দিন পাহারা রইলাম। কিন্তু কি আশ্চর্য মশাই, আমার চোখের সামনে তিন বাসি বিষ খেলেন, তাই নাড়ি টিপে দেখলুম, অথচ কখন খেলেন ধরতে পার। তারপর তার ঘর আতিপাতি করে খুঁজেছি, তার সঙ্গে বাইরের লোকের দেখা করে একেবারে বন্ধ করে দিয়েছি, কিন্তু তবু তার মৌতাত বন্ধ করতে পারিনি। এখনো সমভাবে সেই ব্যাপার চলছে। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে লোকটাই মাকড়সার রস পায় কোথা থেকে এবং পেল সকলে চুপ ধুলো দিয়ে খায় কি করে। মোহন চুপ করল। বোমকে শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েছিল। বলতে পারি না। মোহন শেষ করতে চোখ উঠে দাঁড়িয়ে বলল, অজিত বাড়ি শোন, একটা কথা মাথায় এসছে। যদি তা ঠিক হয় তাহলে বুঝলাম সে পুরোনো জালিয়া আবার তাকে চেপে ধরেছে। মোহন এতক্ষণে যে বকে গেল তার শেষের দিকের কথাগুলো হয়তো তার কানেও যায় না। আমি একটু অপ্রতিত ভাবে বললাম, মোহনের গল্পটা বোধহয় তুমি ভালো করে শোনোনি। বিলক্ষণ শুনেছি বইকি। সমস্যাটা খুব মজা, কৌতূহল হচ্ছে, কিন্তু এখন আমার সময় হবে। আমি একটা বিশেষ শক্ত কাজে। মোহন মনে মনে একটু ক্ষুণ্ণ হলো বটে, কিন্তু সে ভাব গোপন করে বলল, তবে কাজ নেই থাক। আপনাকে এসব তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা অবশ্য অনুচিত, কিন্তু কে জানেন এর একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটা প্রাণ বাঁচতে পারে। একটা লোক যত বড় পাপিষ্ট হোক না কেন, বিন্দু বিন্দু বিষ খেতে আত্মহত্যা করতে চোখের সামনে, অথচ নিবারণ কিছু করতে পারছি না। এতে দুঃখের বিষয় আর কি হতে পারে? ব্যোমকেশ একটু লজ্জিত হয়ে বলল, আমি করবো না বলিনি তো। এ ধাঁধার উত্তর পেলে 2 ঘন্টা ভাবতে হবে। আর একবার লোকটিকে দেখলেও ভালো হতো, কিন্তু আজ বোধহয় তা পেরে উঠব না। নন্দদুলাল বাবুর মতো অসামান্য লোককে কিছুতে মারতে দেওয়া যেতে পারে না, সে আমি দেব না। আপনি নিশ্চিন্ত থাকুন, কিন্তু এখনই আমায় বাসায় ফিরতে হচ্ছে। মনে হচ্ছে জালিয়াত লোকটাকে ধরে ফেলেছি, কিন্তু একবার কাগজগুলো ভালো করে দেখা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দদুলাল বাবু নিশ্চিন্ত মনে বিষ পান করে নিন, কাল থেকে আমি ওকে জব্দ করে দেব। মোহন হেসে বলল, বেশ কাল হবে, কখন আপনার সুবিধা হবে বলুন, আমি বাড়ি পাঠিয়ে দেব। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, আচ্ছা এক কাজ করা যাক, তাতে আপনার উৎকণ্ঠ অনেকটা লাঘব হবে। অজিত আজ আপনার সঙ্গে গিয়ে দেখাশোনা করে আসুক, তারপর ওর মুখে সব কথা শুনে আজ রাত্রেই কিংবা কাল সকালে আমি আপনার ধাঁধার উত্তর দিয়ে দেব। ব্যোমকেশের বদলে আমি যাব, এতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটে উঠল তা চোখের আমার নয়। ব্যোমকেশ তাকে দেখে হেসে বলল, আপনার বাল্য বন্ধু বলেই বোধ হয় অজিতের উপর আপনার তেমন ইয়ে হবে, কিন্তু হতাশ হবেন না।
সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন এমনই ভীষণ তীক্ষ্ণ হয়ে উঠেছে যে দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হয়ে যান। হয়তো ও নিজেই আপনার এই ব্যাপারে সমস্ত রহস্য উদ্ঘাটিত করে দেবে, আমাকে দরকারও হবে না। এত বড় সুপারিশও মোহন বিন্দু মাত্র উৎসাহিত হলো না। রুই কাতলা ধরবার আশায় ছিপ ফেলে যারা সন্ধেবেলায় পুঁটি মাছ ধরে ঘরে ফেরে তাদের মতো মুখ ভাঁড় করে সে বলল, অজিতে চলুন, কিন্তু ও যদি যেতে না পারে। হ্যাঁ, সে আর বলতে, তখন তো আমি আছি। ব্যোমকেশ আমাকে আড়ালে ডেকে বলল, সব জিনিস ভালো করে লক্ষ্য করো, আর চিঠিপত্র কি আসে খোঁজ নেই। এই বলে সে প্রস্থান করল। ব্যোমকেশকে অনেক জটিল রহস্যের মর্ম উদ্ঘাটন করতে দেখেছি ও তাতে সাহায্যও করেছি। অনুসন্ধান পদ্ধতি এতদিনে একসঙ্গে থেকে অনেকটা আয়ও হয়েছে। তাই মনে মনে ভাবলাম এই সামান্য ব্যাপারে কিনারা করতে পারবো না। বিশেষত আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখে ভিতরে ভিতরে একটা জিদও চেপে দিয়েছে। যেমন করে পারি এ ব্যাপারে নিষ্পত্তি করেছে। মনে মনে এরূপ সংকল্প নিতে মানে সময় লেখতে বাড়াতে হবে। দাস করে নির্দিষ্ট স্থানে নিকট উপস্থিত হলাম যখন, তখন সন্ধে হয়ে গিয়েছে। রাস্তার গ্যাস বাতিগুলো জ্বলে উঠেছে। মোহন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। সার্কুলার রোড হতে একটা গলি ধরে কিছু দূর অগ্রসর হওয়ার পর সম্মুখে একটা লোহার রেলিং যুক্ত বড় বাড়ি দেখে মোহন বলল, এই বাড়ি। দেখলাম সেকালে ধরনের পুরাতন বাড়ি। সম্মুখে লোহার ফটকে টোল পেতে দরওয়ান বসে আছে। মোহনকে দেখে সেলাম করে পথ ছেড়ে দিল, কিন্তু আমার প্রতি সংদিগ্ধ দৃষ্টিপাত করে বলল, বাবুজি আপকো ভিতরে জানা। মোহন হেসে বলল, ভয় নেই দারোয়ান, উনি আমার বন্ধু। বহুত খুব। দারোয়ান সরে দাঁড়ালো। আমরা বাড়ি অঙ্গনে প্রবেশ করলাম। অঙ্গন পার হয়ে বারান্দায় উঠতে ভিতর থেকে একটা 20-22 বছরের যুবক বেরিয়ে আসলো। কে ডাক্তারবাবু? আসুন। আমার দিকে সংদিগ্ধভাবে তাকে জিজ্ঞাসা করলো। মোহন তাকে একটু তফাতে নিয়ে গিয়ে নিম্ন কণ্ঠে কি বলল। যুবকও উত্তর দিল, বেশ তো বেশ তো, উনিও আসুক। মোহন তখন পরিচয় করে দিল, গৃহস্বামীর জ্যেষ্ঠ পুত্র, নাম অরুণ। তার অনুবর্তী হয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দুটো ঘর অতিক্রম করে তৃতীয় ঘরের বন্ধ দরজায় করাঘাত করতে ভিতর থেকে একটা কহল তীক্ষ্ণ ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। কে কে তুমি? এখন আমায় বিরক্ত করো না, আমি লিখছি। অরুণ বলল, বাবা ডাক্তারবাবু এসছেন, বাবা এ দোর খোল। একটি 18-19 বছরে যুবক, বোধহয় গৃহস্বামীর দ্বিতীয় পুত্র। দরজা খুলে আমরা সকলে ঘরে প্রবেশ করলাম। অরুণ চুপি অভয়কে জিজ্ঞাসা করল, খেয়েছেন? অভয় ম্লান ভাবে ঘাড় নাড়ল। ঘরে ঢুকেই প্রথম দৃষ্টি পড়ল ঘরের মধ্যস্থলে খাটের ওপর বিছানা পেতে রয়েছে এবং সেই বিছানা বালিশে ঠেস দিয়ে বসে ডান হাতে উৎকণ্ঠিত কলম ধরে অতি শীর্ণকায় নন্দদুলাল বাবু ক্রুদ্ধ কাশিয়ার নেত্রে আমাদের দিকে চেয়ে আছে। মাথার উপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলছে, আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু ডিপাইয়ের উপর রাখা ছিল। তাই লোকটির সমস্ত অবয়ব ভালো করে দেখতে পাচ্ছে না। তার বয়স বোধ করি 50-এর নিচে, কিন্তু মাথার চুল সমস্ত পেকে এবং শ্রীহীন আংশুটে বর্ণ ধারণ করেছে। তার চওড়া ধারালো মুখে মাংস রেশ নচ্ছিল। অস্থি দুটো যেন চর্ম ভেদ করে বের হওয়ার উপক্রম করছে। দ্বিধাভগ্ন নাকটা মুখের উপর গৃহবের মতো ঝুলে আছে। চোখ দুটো কষার উত্তেজনার ফলে
অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু উত্তরের অবসান আবার যে তাহার মৎস্যচক্ষুর মতো ভাবলে সিং হয়ে পড়বে তার অভ্যাসও সে চোখে লুকুয়ে আছে। নিমের ঠোঁট শিথিল হয়ে ঝুলে পড়েছে, সব মিলে মুখের উপর একটা কদাকার ক্ষুদিত অসন্তোষ যেন রেখায় রেখায় চিহ্নিত হয়ে আছে। কিছুক্ষণ এই প্রেত্যাকৃতি লোকের দিকে বিশ্বজয় চেয়ে থাকলাম। তার পা হাতটা থেকে অকারণেই আত্মনিহিত হয়ে উঠছে, যেন একটা স্বাধীনভাবে দেব সম্পূর্ণ বিশুদ্ধ নিত্য সবুজ মৃত পেয়ের দেহের তড়িৎ সংস্পর্শের চমকে উঠে যেরকম দেখেছি, তার এই স্নায়ু নৃত্য কয়ে আন্দাজ করতে পারি। নন্দদুলাল বাবু বৃষ দিকটিতে আমার দিকে তাকিয়েছিলেন। সে ভাঙা অথচ তীব্র স্বরে বলে উঠলেন, ডাক্তার, এবার কাকে নিয়ে এসেছো এখানে? কি চাই লোকটা? যেতে বলো, যেতে বলো। মোহন চোখে একটা ইশারা করে আমাকে জানালো যে আমি যেন গৃহস্বামী এরকম স্বভাবের কিছু মনে না করি। তারপর শয্যার উপর হতে বিক্ষিপ্ত কাগজগুলো সরিয়ে শয্যার পাশে রেখে নারী হতে নিয়ে স্থিরভাবে দেখতে লাগলেন। নন্দদুলাল বাবু মুখে একটা বিকৃত হাসি নিয়ে একবার আমার দিকে একবার ডাক্তারের দিকে তাকাতে লাগলো। বাঁ হাতটা তেমনি নৃত্য করতে লাগলো। শেষে হাত ছেড়ে দিয়ে মোহন বলল, আবার খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। কার বাবার কি? মোহন অধর ধ্বংস করে তারপর বলল, এতে নিজেরই কেবল ক্ষতি করছেন, আর কারণ নাই। কিন্তু সে তো আপনি বুঝবেন না, বুঝবার ক্ষমতা নেই। এ বিষকে মস্তিষ্কে দফা দফা করে ফেলেছেন। নন্দদুলাল বাবু মুখে একটা পাশবিক বিকৃতি করে বললেন, তাই নাকি? এর মস্তিষ্কে দফা দফা করে ফেলেছি, কিন্তু তোমার হাতে তো অনেক বুদ্ধি আছে, তবে ধরতে পারছো না কেন? বলি, চারিদিকে তো সেপাই বসিয়ে দিয়েছ, কই ধরতে পারলে না? বলে হিহি করে এক অসভ্য হাসি হাসতে লাগলেন। মোহন বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, বলল, আপনার সঙ্গে কথা বলাই ঝক মারি, যা করছিলেন করুন। নন্দদুলাল বাবু পূর্বত হিহি করে হাসতে হাসতে বললেন, আমায় ধরতে পারলে না? দিন টানা পাকা টানা। সঙ্গে সঙ্গে দুই হাতে পৃষ্ঠস্থ তুলে নাড়তে লাগলেন। নিজের পুত্রদের সম্মুখে কদর্য অসভ্যতা আমার অসহ্য বোধ হতে লাগলো। মূল্যবোধ করি এই ধৈর্যের বাদ সে বড় খুব। সে আমাকে বলল, নাও অজিত, তুই দেখবে, দেখে শুনে নাও, আর পারা যায় না। হঠাৎ বুড়ো আঙুল বালাফিন থামিয়ে নন্দদুলাল বাবু দুই সর্বচক্ষু আমার দিকে ফিরিয়ে কটু কণ্ঠে বললেন, তুমি আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ আমি জানি না। তখন চালাকি করবার জায়গা পাওনি? ফন্দি ফিকির এখানে চলবে না, জাদু বুঝেছ? এই বেলা চটপট সরে পড়ো, মানে পুলিশ ডাকবো। যত নচ্ছা ছিটকে চোরের দল। বলে অমনের দিকে তো সে আমাকে কি উদ্দেশ্যে এনেছে ঠিক না বুঝলেও আমার উপর তার ঘোর সন্দেহ চলেছে। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বলল, ওর কথায় কান দেবেন না, ওটা খেলে আর জ্ঞান বুদ্ধি থাকে না। মনে মনে ভাবলাম, কি ভয়ঙ্কর বিষ যে মানুষের সমস্ত গোপন দুষ্প্রাপ্তবি কেন গোকুল প্রকট করে দিলে। যে ব্যক্তি জানি শুনে এ পান করে তার নৈতিক অগতবুদ্ধির মাত্রাই কিরকম করবে। ব্যোমকেশ বলেছিল সব দিক ভালো করে লক্ষ্য করতে, তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘরটা বেশ বড়,
আসবাবপত্র ওদিকে নেই। এক খাট, গোটা 2-3 চেয়ার, একটা আলমারি, কয়েকটা টেপাই দেখি। এই টেবিলের ওপর এই ল্যাম্পটা রাখা আছে এবং তারই পাশে কয়েকটা দিস্তা, অলিখিত কাগজ ও অন্যান্য লেখা সৌন্য। লিখিত কাগজপত্রগুলো অবিন্যস্ত হয়ে চারিদিকে ছড়ায়। আমি একটা কাগজ তুলে নিয়ে কয়েকটা ছত্র করে সিঁড়িয়ে উঠি, তারপর রেখে দিই। মোহন যা বলেছে তাই সত্য। এই লেখা পড়লে ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জেরো নয়, বোধহয় পরিকা ঘিন হতো। শুধু তাই নয়, লেখা বিশেষ বসালো স্থলগুলিতে লাল কালি দিয়ে দাগ দিয়ে লেখক মহাশয় সেই দিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। বস্তুত এতখানি নোংরা জঘন্য বনের পরিচয় আর কোথাও পেয়েছি বলে সরবর নয়। নন্দদুলাল বাবু দেখে একটা ঘৃণাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম তিনি আবার লেখায় মন দিয়েছি। পার্করে গলম দ্রুত বেগে কাগজের ওপর সঞ্চালন করে দিচ্ছে। পাশের টেবিলের দোয়াত দানিতে আর একটা মোটা লাল রঙের পকেট ফাউন্টেনের পেন রাখা আছে। লেখা শেষ হলেই বোধ করি দাগ দেওয়া আরম্ভ হবে। হলেও তা কথা শেষ হতেই নন্দদুলালবাবু কালো কলম রেখে লাল কলমটা তুলে নিয়ে আঁচড় কেটে দেখলেন কালি ফুরিয়ে গেছে। তখন টেবিলের উপর লাল কালির চ্যাপটা শিশি নিয়ে তাতে কালি করলেন। তারপর গম্ভীরভাবে নিজের লেখা মনি মুক্তাগুলি চিহ্নিত করতে লাগলেন। আমি মুখ ফিরিয়ে নিয়ে ঘরের অন্যান্য জিনিস দেখতে লাগলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতগুলো অর্ধেক ওষুধের শিশি পড়েছিল। মোহন বলল সেগুলো তারই দিক। ঘরের 2টি জানলা, 2টি দরজা। একটি দরজা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, অন্যটি সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। ওটার দিকে স্নান ঘরের ইত্যাদি আছে। সেই ঘরটাতেও দেখলাম বিশেষ কিছু নেই। ওই কথা কাঁচা কাপড়, তোয়ালি, তেল, সাবান, মাজন ইত্যাদি দিয়েছে। জানলা দুটো সম্বন্ধে অনুসন্ধান করে জানা গেল বাইরের সঙ্গে এদের অন্যান্য যোগ নেই। তাছাড়া অধিকাংশ সময় বন্ধ থাকে। ব্যোমকেশ থাকলে কিভাবে অনুসন্ধান করতো তা কল্পনা করবার চেষ্টা করল, কিন্তু কিছুই ভেবে পেল না। দেওয়ালে টোকা মারবো কিনা ভাবছি, হয়তো কোথাও গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়ল দেওয়ালে একটা তাকের উপর একটা চাঁদির আতরদানি রয়েছে। সমগ্র সেটাকে পরীক্ষা করলাম। তার মধ্যে খানিকটা তুলো ও খোপে খোপে পাথর নিয়েছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করলাম, উনি পাথর মাছেন নাকি? সে অনিশ্চিতভাবে মাথা নেড়ে বলল, কি জানি, বোধ হয় না, মাখলে তো গন্ধ পাওয়া যেত। এটা কতদিন ঘরে আছে? তা বরাবরই আছে, বাবা ওটা আনিয়ে ঘরে রেখেছিলাম। খাল ফিরিয়ে দেখলাম লেখা বন্ধ করে নন্দদুলাল বাবু এই দিকেই তাকিয়েছে। মনে উত্তেজিত হয়ে উঠল। খানিকটা তুলো আতলে ভিজিয়ে পকেটে, তারপর ঘরের চারিদিকে একবার শেষ দৃষ্টিপাত করে বাইরে দিকে। নন্দদুলাল বাবুর দৃষ্টি আমাকে অনুসরণ করল। দেখলাম তার মুখে সেই শ্লেষপূর্ণ কদর্য হাসিটা লেগে আছে। বাইরে এসে আমরা বারান্দায় বসলাম। আমি বললাম, এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই, কোনো কথা গোপন করবেন না, উত্তর দেবেন। অরুণ বলল, বেশ, জিজ্ঞাসা করুন। আমি বললাম, আপনারা ওকে সর্বদা নজরবন্দি রেখেছেন? কি কি পাহারা দেয়? আমি, অভয় আর মা পালা করে ওর কাছে থাকি। চাকর বাকর বা অন্য কাউকে কাছে যেতে দিই না। কি কখনো ও জিনিস খেতে দেখেছেন? না, মুখে দিতে দেখিনি, তবে খেয়েছেন তা জানতে পেরেছি। জিনিসটার চেহারা কিরকম কেউ দেখেছেন কি? যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিল। জলের মতো জিনিস হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, তাই কয়েক ফোঁটা শরবত কিংবা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খেতেন। সেরকম শিশি ঘরে কোথাও নেই, ঠিক জানেন? ঠিক জানি, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। তাহলে
তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে। কে আনে? অরুণ মাথা নাড়ল। জানি না। আপনারা তিনজন ছাড়া আর কি কেউ ঘরে ঢোকে না? ভালো করে ভেবে দেখুন। হ্যাঁ, কেউ না। হ্যাঁ, ডাক্তারবাবু ছাড়া। আমার জেরা পড়িয়ে গেল। আর কি জিজ্ঞাসা করব? গালে হাত দিয়ে ভাবতে ভাবতে ব্যোমকেশের উপদেশ স্মরণ হলো। অনুষ্ঠান আরম্ভ করল। ওর কাছে কোনো চিঠিপত্র আসে? না। কোনো পার্সেল বা অন্যরকম কিছু? এইবার অরুণ বলল, হ্যাঁ, সপ্তাহে একখানা করে রেজিস্ট্রির চিঠি আসে। আমি উৎসাহে লাফিয়ে উঠলাম। কোথা থেকে আসে? কে পাঠায়? লজ্জায় ঘাড় নিচু করে অরুণ আস্তে আস্তে বলল, কলকাতা থেকেই আসে। রেবেকা লাইট নামে একজন স্ত্রীলোককে পাঠায়। আমি বললাম, বুঝেছি। চিঠিতে কি থাকে আপনারা দেখেছেন কি? দেখেছি। বলে অরুণ মোহনের দিকে তাকাল। আমি আগ্রহে জিজ্ঞাসা করলাম, কি থাকে? সাদা কাগজ। সাদা কাগজ? আমি হতবুদ্ধির মতো প্রতিধ্বনি করলাম, আর কিছু থাকে না? হ্যাঁ, খালি কতগুলো সাদা কাগজ খামের মধ্যে পড়া থাকে, আর কিছু না। কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে নিলাম। শেষে বললাম, ঠিক জানেন তো খামের ভিতর আর কিছু থাকে না? অরুণ একটু হেসে বলল, ঠিক জানি। বাবা নিজে পিয়নের সামনে রসিদ দস্তখত করে। চিঠি নেন বটে, কিন্তু আগে আমি চিঠি খুলি। তাতে সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। বাবার ঘরে সেইখানে পিয়ন চিঠি নিয়ে যায় কি না। কিন্তু এ তো ভারী আশ্চর্য ব্যাপার। সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানে কি? মাথা নেড়ে অরুণ বলল, জানি না। আরো কিছুক্ষণ বোকার মতো বসে থেকে শেষে একটা নিঃশ্বাস ফেলে উঠে পড়ল। রেজিস্ট্রির চিঠির কথা শুনে মনে আশা হচ্ছিল মন্দিরা বুঝি ধরে ফেলেছি, কিন্তু না, ওদিকে দরজা একেবারে তালা লাগানো। বুঝলাম আপাত দৃষ্টিতে ব্যাপার সামান্য ঠেকলেও আমার বুদ্ধিতে কোলাবে না। তুলো শুনতে নরম, কিন্তু ধ্বনিতে লবজান। এই বিষণ্ণ দেহে অকালপঙ্গু বুড়ো লোকটাকে কেটে ধরার আমার কর্ম নয়। এখানে ব্যোমকেশের সেই স্মনিত ঝকঝকে মস্তিষ্কটি দরকার। মলিন মুখে ব্যোমকেশকে সকল কথা জানবার জন্য বেরিয়ে হচ্ছি, একটা কথা মনে হল। জিজ্ঞেস করলাম, নন্দদুলাল বাবু কাউকে চিঠিপত্র লেখেন? অরুণ বলল, মা, তবে মানে মাসে মানি অর্ডার করে। কাকে পাঠান? লজ্জাজনক মুখে অরুণ বলল, ওই ইহুদি স্ত্রী লোকটিকে। মোহন ব্যাখ্যা করে বলল, এই স্ত্রী লোকটি আগে নন্দদুলাল বাবুর। বুঝেছি। কত টাকা পাঠান? 100 টাকা। কিন্তু কেন পাঠান তা জানি না। মনে মনে ভাবলাম পেনশন, কিন্তু মুখে সে কথা না বলে একাকি বাইরে করে পড়লাম। মোহন রয়ে গেল। বাসায় পৌঁছতে রাত 8টা বাজিল। ব্যোমকেশ লাইব্রেরি ঘরে ছিল। দরজায় ধাক্কা দিতেই কবাট খুলে, কি খবর? সমস্যা কল্যাণ হলো? না ভাইয়া। আমি ঘরে ঢুকে একটা চেয়ারে বসে পড়লাম। ইতিপূর্বে ব্যোমকেশ একটা মোটা লেন্স নিয়ে এক খণ্ড কাগজ পরীক্ষা করছিল। এখন আবার যন্ত্রটা তুলে নিল। তারপর আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি এনে বলল, ব্যাপার কি? এত শৌখিন হয়ে উঠলো কবে থেকে? আতর মাখছে যে? নাখিনি, নিয়ে এসছি। তাকে আদ্যপান্ত
সমস্ত ঘটনা বললাম। সেও বোধহয় আমার কথা মন দিয়ে শুনল। উপসংহারে আমি বললাম, আমার দ্বারা তো হলো না ভাইয়া, এখন দেখো তুমি যদি কিছু পারো। তবে আমার মনে হয় আতরটা অ্যানালাইজ করলে কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে? মাকড়সার রস? ব্যোমকেশ তার হাত থেকে তুলোটা নিয়ে তার অঘ্রাণ নিয়ে বলল, না, চমৎকার গন্ধ, খাঁটি অম্বুরি আতর। তুলোটা হাতের চামড়ার উপর ঘষতে ঘষতে বলল, হ্যাঁ, কি বলছেন, কি পাওয়া যেতে পারে? একটু একটু ইতস্তত করে বললাম, হয়তো নন্দদুলাল বাবু আতর মাখবার ছল করে। ব্যোমকেশ হেসে উঠল। 1 মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায় সে জিনিস কেউ লুকিয়ে ব্যবহার করতে পারে? নন্দদুলাল বাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছ? তা পাইনি বটে, কিন্তু না হে না, ওদিকে না, অন্যদিকে স্বর্ণনগর। কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে, কি করে নন্দদুলাল বাবু সকলের চোখের সামনে সেটা মুখে নেন, এইসব কথা ভেবে দেখো। রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে? এই স্ত্রী লোকটিকে টাকা পাঠানো হয় কেন? ভেবে দেখেছো? আমি হতাশভাবে বললাম, অনেক ভেবেছি, কিন্তু আমার দ্বারা হলো না। আরো ভাবো, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? গভীরভাবে ভাবো, একান্ত চিত্তে ভাবো, নাচরবান্দা হয়ে ভাবো। বলে সে আবার লেন্স তুলে নিল। আমি জিজ্ঞাসা করলাম, আর তুমি? আমিও ভাবছি, কিন্তু একাগ্র চিত্রে ভাবা হবে না। আমার জালিয়াত। বলে সে টেবিলের উপর ঝুঁকে পড়ল। আমি ঘর থেকে উঠে এসে আমাদের বসবার ঘরে আরাম কেদারে লম্বা হয়ে শুয়ে আবার ভাবতে আরম্ভ করি। সত্যিই তো, কি এমন কঠিন কাজ যে আমি পারবো না? নিশ্চয়ই পারবো। প্রথমত রেজিস্ট্রিটা করে সাদা কাগজ আসার সতর্কতাটা কি? অদৃশ্য কালি দিয়ে তাতে কিছু লেখা থাকে? যদি তাই থাকে তাতে নন্দদুলাল বাবুর কি সুবিধা হয়? জিনিসটা তা কাছে পৌঁছাতে পারে না। আচ্ছা, ধরে নেওয়া যাক জিনিসটা কোনো রকমে বাইরে থেকে ঘরের ভিতরে এসে পৌঁছায়, কিন্তু সেটা নন্দদুলাল বাবু রাখেন কথা। হোমিওপ্যাথিক ওষুধের শিশিও যদি আবার সহজ কথা নয়। অবশ্য সতর্ক চোখ তাকে ঘিরে গেছে, তার উপর কোথাও খানাতল্লাশি চলছে। তবে হাঁটতে পারতে মাথা গরম রাখতে, 5টা চুল পুড়ে ধোঁয়া শেষ করে, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পেলাম না। নিরাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছি, এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় চলে এলো। ধর্মর করে আরাম কেদারে উঠে বসল। কেউ কি সম্ভব? তোমার সম্ভব নয় বা কেন? শুনতেই তো স্বাভাবিক ঠেকলো, এছাড়া আর কি হতে পারে? ব্যোমকেশ বলছে, কোনো বিষয় যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে, অথচ তা আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, তবু তা সত্য বলে ধরতে হবে। এক্ষেত্রে এই তো সমাধানের একমাত্র সমাধান। ব্যোমকেশকে বলবো মনে করে উঠতে যাচ্ছি, ব্যোমকেশ নিজেই এসে প্রবেশ আনন্দের দিকে চেয়ে বলল, কি ভেবে বার করলে দেখি? বোধহয় করেছি। বেশ বেশ, কি বার করলো শুনি? বলতে গিয়ে একটু বাদ ঠেকতে লাগে, তবু জোর করে সংকোচ করে বললাম, দেখো, নন্দদুলাল বাবু ঘরের দেওয়ালে কতকগুলো মাকড়সা দেখেছি। এখন মনে পড়ল, আমার বিশ্বাস তিনি সেগুলোকে ধরে ধরে খান। আজিজ, তুমি একেবারে একটা জিনিয়াস, তোমার জোড়া নেই।
দেওয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই, গায়ে মোয়ে গরলের ঘা ফুটে বেরোবে, বুঝলে? আমি উত্তপ্ত হয়ে বললাম, বেশ তো, তবে তুমি বলো। ব্যোমকেশ চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে দিয়ে অলসভাবে একটা চুল ধরিয়ে বলল, সাদা কাগজে ডাক কেন ভেসে, বুঝেছ? না, ইহুদি স্ত্রীলোকটাকে কেন টাকা পাঠানো হয় বুঝতে পেরেছ? না। নন্দদুলাল বাবু দিবারাত্রি অশ্লীল গল্প লেখেন কেন তাও বুঝতে পারোনি? না, তুমি বুঝেছ? বোধহয় বুঝেছি। ব্যোমকেশ চুলতে দীর্ঘ টান দিয়ে নিমিত নেত্রে বলল, কিন্তু একটা বিষয় নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত মন্তব্য প্রকাশ করা হবে কি? কি বিষয়? ব্যোমকেশ চোখ বন্ধ করে বলল, আগে জানা দরকার নন্দদুলাল বাবুর জীবের কোন। মনে হলো ব্যোমকেশ আমাকে পরিহাস করছে। রুষ্ট মুখে বললাম, ঠাট্টা হচ্ছে বুঝি? ঠাট্টা? ব্যোমকেশ চোখ খুলে আমার মুখের দিকে ভাব দেখে বলল, রাগ করলে? সত্যি বলছি, ঠাট্টা নয়। নন্দদুলাল বাবুর জীবের রঙের উপরই সব নির্ভর করছে। যদি তার জীবের রং লাল হয় তাহলে বুঝবে আমার অনুমান ঠিক, আর যদি না হয় তুমি বোধহয় লক্ষ্য করনি। আমি রাগ করে বললাম, না, জীব লক্ষ্য করবার কথা আমার মনে হয়নি। ব্যোমকেশ সহস্যে বলল, অথচ এইটাই আগে মনে হওয়া উচিত ছিল। যাও, এক কাজ করুন, ফোন করে নন্দদুলাল বাবুর ছেলের কাছ থেকে খবর না। রসিকতা করছি মনে করবে না তো? ব্যোমকেশ হাত নেড়ে কাব্যের ভাষায় বলল, ভয় নেই তোর, ভয় নেই, ওর ভয় নেই, কিছু নয় তোর ভাবনা। পাশের ঘরে গিয়ে নম্বর খুঁজে ফোন করল। মোহন তখন সেখানেই ছিল। সেই উত্তর দিল, ও কথাটা তো দরকারি বলে মনে হয়নি, তাই বলিনি। নন্দদুলাল বাবুর জীবের রং টকটকে লাল। একটু অস্বাভাবিক বলে মনে হয়, কারণ তিনি বেশি পান খান না। কেন বলো দেখি? ব্যোমকেশকে ডাকল। ব্যোমকেশ এসে বলল, লাল তো, তবে আর কি হয়ে গেছে দেখি। আমার হাত থেকে ফোন নিয়ে বলল, হ্যাঁ, অতএব ভালোই হলো, আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে। হ্যাঁ, অজেদি ভেবে বার করেছে, আমি একটু সাহায্য করেছি মাত্র। জালিয়াত নিয়ে ব্যস্ত ছিলাম তাই। হ্যাঁ, জালিয়াতকে ধরেছি, বিশেষ কিছু করতে হবে না। আপনি একটা কাজ করুন, কেবল নন্দদুলাল বাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। কাল একবার আসবেন, তখন সব কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। হ্যাঁ, ও অজিতকে আপনার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। বলেছিলেন কিনা যে ওর বুদ্ধি আজকাল ভীষণভাবে ধারালো হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখলাম তাহলে। বসের ঘরে ফিরে এসে লজ্জিত মুখে বললাম, কতক কতক যেন বুঝতে পারছি, কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো। কেমন করে বুঝলে? ঘরের দিকে একবার দৃষ্টিপাত করে ব্যোমকেশ বলল, খাবার সময় এখনো, এখনই পুরীরম ডাক্তার আসবে। আচ্ছা, চটপট বলে নিচ্ছি, শোনো। প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছে না। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করছে কি করে। তার নিজের হাত পা নেই, সুতরাং কেউ তাকে নিশ্চয়ই নিয়ে আসে। কে? ঘরের মধ্যে 5 জন লোক ঢুকতে পায়, ডাক্তার,
2 ছেলে, স্ত্রী এবং আরেকজন। প্রথম চর্য বিষ খাবে না এটা নিশ্চিত। অতএব এ পঞ্চম ব্যক্তির কাজ। পঞ্চম ব্যক্তি কে? পঞ্চম ব্যক্তি হচ্ছে পিও। সে হপ্তাহে একবার সই করবার জন্য নন্দদুলাল বাবুর ঘরে ঢুকে, সুতরাং তার মারফতেই জিনিসটা ঘরে প্রবেশ হল। কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছু থাকে না। ওইখানেই ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে, তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না। লোকটা হুঁশিয়ার, সে অনায়াসে লাল কালির দোয়াদ বদলে দিয়ে চলে যায়। রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলাল বাবুর ঘরে ঢোকবার অবকাশ দেব। তারপর তুমি আর একটা ভুল করেছি। ইহুদি স্ত্রী লোকটাকে টাকা পাঠানো হয় পেনশন স্বরূপ নয়, ও কোথাও প্রচলিত নয়। টাকা ওষুধের দাম। ওই মহিলাই পিয়নের হাতে ওষুধ সরবরাহ করে। তাহলে দেখো, ওষুধ নন্দদুলাল বাবুর হাতের কাছে এসে পৌঁছল, কেউ জানতেও পারল না। কিন্তু অষ্টপ্রহর ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলাল বাবু গল্প লিখতে আরম্ভ করলেন। সর্বদাই হাতের কাছে লেখা সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে খাবারও দরকার নেই। খাটের উপর বসেই সে কার্য সম্পন্ন করেছে। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন, লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন। ফাঁক পেলেই কলমের নিপটি শুষে নিচ্ছেন। কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জীবের রং লাল কেন এখন বুঝতে পারছো অজিত? কিন্তু লালই যে হবে তা বুঝলি কি করে? কালোও তো হতে পারতো। হ্যাঁ, এটা বুঝলে না? কালো কালি যে বেশি খরচ হয়। নন্দদুলাল বাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ দিতে পারতেন? লাল কালির ব্যবস্থা। বুঝেছি, এত সহজ? সহজ তো বটেই, কিন্তু এই লোকটার মাথা থেকে সহজ বুদ্ধি বেরিয়েছে, তার মাথাটা অবহেলার বস্তু নয়। এত সহজ বলেই তোমরা ধরতে পারছিল না। তুমি ধরলে কি করে? খুব সহজে। এই ব্যাপারে দুটো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হয়। এক, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসে। 2, নন্দদুলাল বাবুর গল্প লেখা। এই দুটোর মধ্যে সত্যি কারণ খুঁজতে গিয়েই আসল কথাটি বেরিয়ে পড়ল। পাশের ঘরে ঝনঝন করে টেলিফোন ঘন্টে বেঁচে উঠল। আমরা দুজনেই তাড়াতাড়ি উঠে গেলাম। মনকে সুন্দরে জিজ্ঞাসা করল, কে আপনি? ও, ডাক্তারবাবু, কি খবর? নন্দদুলাল বাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুটছেন। তা হোক, তাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কি বলছেন? অজিতকে গালাগাল দিচ্ছেন সকার বোকা তুলে? ভারী অন্যায়, ভারী অন্যায়। কিন্তু যখন তার মুখ বন্ধ করে যাচ্ছে না, তখন আর উপায় কি? অজিত অবশ্য ওসব গ্রাহ্য করে না। হ্যাঁ, অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে। মধু ও ফুল, কমলে কুণ্ঠক। হ্যাঁ, ঠিক এই জগতের নিয়ম। আচ্ছা, নমস্কার। বাইরে দরজার কড়া নড়ল। ব্যোমকেশ ডাকলো, দরজা খোলা আছে, ভেতরে আসতে পারেন। দরজা ঠেলে একজন মাঝ বয়সী মোটা গড়নের ভদ্রলোক ঢুকলেন। হাতের উপর মুঠিযুক্ত মোটা বেতের লাঠি, গায়ে
কালো আলপাকার গলাবদ্ধ কোট, কোমরে কুচকানো থান, চোখে মোটা কাঁচের চশমা। দেখে মনে হচ্ছিল কেশব সেন বাল্যবন্ধু যদি কনস্টেবল না হয়ে স্কুল মাস্টার হতেন তাহলে এমন হতেন। তিনি ঢুকেই ব্যোমকেশকে বললেন, আপনি কি ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ মাথা নাড়ল, আগে হ্যাঁ। ভদ্রলোক বললেন, আমার নাম সত্যময় চক্রবর্তী, বাড়ি গড়িয়াহাটে। আমি অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার। এখন একটুখানি ওই জমি জমা দেখাশোনা করি, আর একটা বাগান বাড়ি আছে, ওটা ঘুরে বেড়াই। মফস্বলেই কেটে যায় এই আর কি। আর সকালে হঠাৎ কলকাতা আসতে হলো। আর যে ব্যাপারটার জন্য আসতে হলো। ব্যোমকেশ বলল, বসুন। কি ব্যাপার বলুন। ভদ্রলোক ঘড়ি খুলে এক ঝলক দেখে বললেন, আপনার কাছে এক আশ্চর্য কাণ্ডের কথা বলতে এসেছি। জানি না আপনি কি বোঝেন বা মানেন, তবে আমি নিজের চোখে যা দেখেছি তা ভুল হওয়ার নয়। আমি কৌতূহলী হয়ে সামনে গিয়ে বসলাম। ব্যোমকেশও খানিকটা গভীর হয়ে বলল, শুনছি, খুলে বলুন প্রথম থেকে। সত্যময় বাবু বললেন, ঘটনাটা ঘটেছে 3 দিন আগে। আমি তখন আমার কৃষ্ণনগরের বাড়িতে ছিলাম। ওখানে একটা পুরনো দোতলা কাঠের বাড়ি আছে, সেই আমার বাগান বাড়ি। ভেতরে একরকম ভূতের বাড়ির মতো পরিবেশটা, চারপাশে বড় বড় গাছগাছালি, ঝিঝি পোকার আওয়াজ। আমি সাধারণত সেখানেই থাকি, কারণ আমার মেজাজে ভালো লাগে। ঘটনার দিন সন্ধেবেলায় আমি আমার ঘরে বসেছিলাম। হঠাৎ দেখি আমার দেওয়ালে টাঙানো ঘড়িটা একা একা খুলে মাটিতে পড়ে গেল। কিন্তু আশ্চর্য হলো এই যে ঘড়িটা পড়ে ভাঙেনি, বরং আমি স্পষ্ট দেখলাম আর শুনলামও যেন কেউ একবার জোরে হাসলো। আমি আর ব্যোমকেশ একে অন্যের দিকে তাকালাম। সত্যময় বাবু একটু থেমে জল খেলেন, তারপর আবার বললেন, আমি তো ভয় পেয়ে গেলাম। আমি একা বাড়িতে থাকি, বাড়িটা পুরনো, চারপাশের লোকজন তেমন নেই। আমি সঙ্গে সঙ্গে টেবিলের উপর রাখা একটা লাঠি নিয়ে বারান্দায় বেরোলাম। আলো জ্বলছিল, সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু কোথাও কেউ নেই। আমি আবার ঘরে ঢুকে ঘড়িটা তুলে টেবিলে রাখলাম। ঠিক তখনই খেয়াল করলাম ঘড়িটার কাঁটা নড়ছে না, ঠিক যেন ঘড়িটা থেমে গেছে। সময়টা ছিল সন্ধে 7:04। ঠিক এই সময়টাতেই ঘড়িটা পড়েছিল। ব্যোমকেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, ঘড়িটা কি খুব পুরনো? হ্যাঁ, প্রায় ওই ধরুন না 25 বছরের পুরনো। আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। একটা অদ্ভুত ধরনের কাঠের তৈরি ঘড়ি, জার্মানে তৈরি হয়েছে সেটি। আমি জিজ্ঞেস করলাম, তারপর? সত্যময় বাবু বললেন, রাতটা কোনো রকমে কেটে গেল, কিন্তু পরদিন সকালে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, বাগান দেখছিলাম। হঠাৎ শুনি ঘরের ভেতরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। দৌড়ে গিয়ে দেখি টেবিলের উপর রাখা সেই ঘড়িটা আবার মেঝেতে পড়ে আছে, কিন্তু ঘড়ির নিচে এবার একটা ছোট কাগজের টুকরো, সাদা কাগজে লাল কালিতে লেখা, 3য় দিন মৃত্যুদণ্ড। ব্যাস, তখনই স্থির করলাম কলকাতা এসে ব্যোমকেশ বাবুর সঙ্গে দেখা করতেই হবে।
ব্যোমকেশ এবার একটু সোজা হয়ে বসলো। ওর চোখে সেই পরিচিত আলোটা ফুটে উঠেছে, যেটা আমি ভালো করে চিনি। সে আলো মানেই রহস্য তাকে টানছে। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, আপনি কি কাউকে সন্দেহ করেন? যেমন ধরুন শত্রু, প্রতিবেশী বা পরিচিত কেউ? সত্যময় বাবু মাথা নাড়লেন। না, এমন কেউ নেই। আমার জীবনে শত্রু বলতে কেউ নেই। আমি একা থাকি, আত্মীয় স্বজনদের সঙ্গে তেমন যোগাযোগ নেই। একজন চাকর আছে, নাম গোপাল। ও অনেক বছর ধরে আছে, বিশ্বাসযোগ্য বেশ। ব্যোমকেশ বলল, ঘড়িটার লেখা যে কালি দিয়ে ছিল, সেই নোটটা কি এখনো আছে? একবার দেখতে পারি? সত্যময় বাবু কোটের পকেট থেকে সেই কাগজটা বার করলেন। ব্যোমকেশ সেটা হাতে নিয়ে ভালো করে দেখল। কালি শুকিয়ে গেছে, কিন্তু স্পষ্ট লেখা, 3য় দিন মৃত্যুদণ্ড। আমি হঠাৎ বললাম, আজ তাহলে 3য় দিন? সত্যময় বাবু বললেন, আজ। তাই সকাল সকাল চলে এলাম। আর ভাবলাম যতই আজও হোক, যদি কোনো বিপদ থাকে সেটা এড়ানোর দরকার। ব্যোমকেশ কাগজটা আবার টেবিলে রেখে বলল, আপনার ঘড়ি আর কাগজ দুটোই নিয়ে যাব আমি। আপনি আজ রাতে আমার ঘরেই থাকুন। কাল আমরা একসাথে কৃষ্ণনগর যাব। সত্যময় বাবু কিছুক্ষণ ভেবে রাজি হলেন। বেশ, থাকাই যায়। ব্যোমকেশ হালকা গলায় বলল, আজ রাতে আশা করি কারোর মৃত্যু হবে না, অন্তত আপনার নয়। পরদিন সকাল হলে আমরা 3 জনে সত্যময় বাবুর বাড়ি কৃষ্ণনগরে ট্রেনে করে পৌঁছালাম। স্টেশন থেকে ঘোড়া গাড়ি নিয়ে আমরা সত্যময় বাবুর বাগান বাড়িতে পৌঁছালাম। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু বাড়িটা দেখে সত্যি গা ছমছম করতে লাগলো। চারদিকে ঝোপঝাড়, পুরোনো কাঠের তৈরি দোতলা বাড়ি, আর সেই নীরব পরিবেশ যেন কিছু একটা লুকিয়ে আছে। বাড়ির ভেতরে ঢুকে ব্যোমকেশ চারদিকটা খুঁটিয়ে দেখতে লাগলো। সে জানলা, দরজা, ঘড়ির টাঙানো জায়গা সব খুঁটিয়ে দেখলো। তারপর ঘড়িটা হাতে নিয়ে বলল, ঘড়িটা যতটা সোজা মনে হচ্ছে ততটা নয়। এর ভেতরে কিছু একটা আছে, বুঝলে অজিত? আমি বললাম, মানে? ব্যোমকেশ একটু হেসে বলল, রহস্য খুব সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক। এরপর আমরা ছাদে উঠলাম। ছাদের উপর থেকে পুরো বাগানটা দেখা যায়। ব্যোমকেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ ব্যোমকেশ বলল, আপনার চাকর গোপালকে ডেকে আনুন তো। গোপাল এসে সেলাম ঠুকল। ব্যোমকেশ কিছু সাধারণ প্রশ্ন করলো তাকে। বাড়িতে আসতো কেউ? সত্যময় বাবুর সঙ্গে কারোর ঝামেলা হয়েছে? কেউ ঘড়ি শুনেছিল? তুমি এসব কিছু জানো গোকুল? গোপাল কিছুই সন্দেহজনক বলল না, তবে ব্যোমকেশ তার কথার ভেতর থেকে একটা কিছু খুঁজে পেল। ওর চোখে আবার সেই গম্ভীর মনোযোগের ভাবটা ফুটে উঠল। শেষে সে বলল, আজ রাত্রে আমরা এখানেই থাকবো। আমি দেখতে চাই 3য় দিনটা ঠিক কি ঘটে। সত্যময় বাবু একটু শঙ্কিত হয়ে বললেন, আসলে আমি একটু ভয় পাচ্ছি, জানেন তো। ব্যোমকেশ বলল, ভয় পাবেন না। আজ রাতে কিছু হলে আমি তো সঙ্গে আছি, আপনি ভয় পাবেন না, নিশ্চিন্ত থাকুন। সেদিন রাতটা ছিল সত্যি অস্বাভাবিক। আমরা 3 জনই
ডাইনিং রুমে খাওয়া দাওয়া সেরে বাড়িটা এতটাই নিঃশব্দ হয়ে যায়, ভয়ানক যে ঘড়ির কাঁটাটার শব্দও খুব স্পষ্ট শোনা যাচ্ছিল। সত্যময়বাবু ঘন ঘন ঘড়ি দেখছিলেন, বারবারই চিন্তিত হয়ে বলছিলেন, আজ তৃতীয় দিন, কিছু একটা যেন না ঘটে। আমার খুব ভয় লাগছে ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ শান্ত স্বরে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি কোনো অশরীরী শক্তির বিশ্বাসী নই, কিন্তু বিশ্বাস করি মানুষের মাথায় খুব চতুর পদ্ধতিতে ভয় ঢোকানো যায়। এই খেলাটা কেউ খেলছে আপনার সঙ্গে। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, কোনো ভয় পাবেন না, আমি আপনার সঙ্গে রয়েছি। রাত তখন 12টা ছুঁইছি। হঠাৎ একটা শব্দ হলো, টুক করে কিছু পড়ে যাওয়ার শব্দ। আমরা তিনজনেই চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে ব্যোমকেশ লণ্ঠন হাতে নিয়ে ছুটে গেল সেই ঘরের দিকে যেখান থেকে শব্দটা এসেছে। দরজা খুলে দেখি ঘড়িটা আবার পড়ে আছে মেঝেতে, আর ঠিক পাশেই আর একটা কাগজের টুকরো। সাদা কাগজে এবার লেখা সময় শেষ। সত্যময়বাবু তখন কাঁপছেন প্রায়, বললেন, আমি বলেছিলাম কিছু একটা ঘটবে। আমার এটা আশঙ্কা ছিল কিছু একটা ঘটবে বলে, আর এটাই হচ্ছে, দেখুন ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ ঝুঁকে ঘড়িটা হাতে নিল। ঘড়ির কাঁটা আবার থেমে গেছে। একই সময়, রাত 12টা 1 মিনিট। ব্যোমকেশ এবার একটা ছোট্ট স্ক্রুড্রাইভার বার করে ঘড়ির পিছনে কভার খুলল। আমি ওর পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছিলাম। ভেতরটা খুলতেই বেরিয়ে এলো একটা পাতলা কাঁচের টুকরো। ব্যোমকেশ সেটা তুলে তারপর বলল, এই ঘড়িটার ভেতরে একটা বিশেষ লেন্স লাগানো ছিল। কাঁচটা দিয়ে বাইরের থেকে ঘড়িতে কিছু ঢোকানো সম্ভব, যেটা বাইরে থেকে চোখে পড়ে না। এই লেন্স দিয়ে ঘড়ির পিছনে ফাঁক দিয়ে কাগজ ঢোকানো হয়েছে। খুব নিখুঁত পরিকল্পনা। যে করেছে তার বুদ্ধি প্রায় অসাধারণ বলতে হয়। আমি বিস্মিত হয়ে বললাম, মানে কেউ চুপচাপ এসে এই কাজটা করেছে? ব্যোমকেশ এসে বলল, না, বরং সে আগে থেকেই ঘড়িতে ব্যবস্থা করে রেখেছিল, যাতে ঘড়ি নিজে থেকেই এই বার্তাগুলো ফেলতে পারে। সত্যময়বাবু ফ্যাকাশে মুখে বললেন, কিন্তু কেন, কে এমন করলো? ব্যোমকেশ শান্তভাবে বলল, কাল সকালে সব পরিষ্কার হয়ে যাবে। আপাতত আপনি নিশ্চিন্তে ঘুমান। পরের দিন সকালে আমরা সবাই উঠে বসি একসাথে। ব্যোমকেশ তখন পুরোপুরি নিশ্চিন্ত, যেন সব রহস্য তার কাছে পরিষ্কার। সত্যময়বাবু তখনও একটু আকাঙ্ক্ষিত হয়ে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি কিছু জানতে পেরেছেন? ব্যোমকেশ বলল, হ্যাঁ, আমি জানতে পেরেছি কে এই নাটকের পরিচালক। সে মুখ ফিরিয়ে বলল, গোপাল, তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, সত্য কথা বল, বুঝলে? গোপাল ঘাবড়ে গেল, বলল, হ্যাঁ বাবু, আমি কি করেছি? ব্যোমকেশ বলল, ঘড়িটা তুমি গত 3 মাসে 3 বার সারাই করে গেছো, ঠিক? গোপাল মুখ নামিয়ে বলল, জি হ্যাঁ, ঘড়ি থেমে যাচ্ছিল তো। তুমি কি ঘড়িটার ভেতরে এই কাঁচের টুকরোটা বসেছিলে? গোপাল তখন আর লুকাতে পারল না, হঠাৎ পায়ের কাছে পড়ে গিয়ে কেঁদে ফেলল। ক্ষমা করে দিন বাবু, আমার দোষ হয়েছে, আমি আর করব না বাবু, আমার দোষ হয়েছে, আমায় ছেড়ে দিন বাবু। সত্যময়বাবু চমকে উঠলেন। গোপাল, তুই কিন্তু কেন, কিসের জন্য এটা করলি গোপাল? গোপাল কান্নারত অবস্থায় বলল, আমি কিছু চুরি করেছিলাম বাড়ি থেকে বাবু, ছোটখাটো জিনিস, কিন্তু আপনি কিছু ধরতে পারতেন না,
হঠাৎ ভাবলাম ভয় ধরালে আপনি বাড়ি ছেড়ে দেবেন, তাতে আমার সুবিধা হয়, তাই ঘড়িতে এই ফাঁকিটা বসাই। আজ রাত্রির বেলায় সেই কাগজগুলো ঢুকিয়ে দিতাম, ভেবেছিলাম ভূতের ভয় পেলে আপনি চলে যাবেন। ব্যোমকেশ হালকা হেসে বলল, সেই জন্য তৃতীয় দিন মৃত্যুদণ্ড। কিন্তু আসলে কেউ মরেনি, শুধু আপনি চাইলেন বাড়ির মালিক পালিয়ে যায়। সত্যময় বাবু থমথমে মুখে গোপালের দিকে চাইলেন, বললেন, তোকে এত বিশ্বাস করেছিলাম, আর তুই কিনা সেই বিশ্বাসের এই ফল দিলি। চলে যা আমার বাড়ি থেকে জানোয়ার, একদম বেরিয়ে যা, আর কোনোদিনও এই বাড়ির সামনে আসবি না, এই বলে দিলুম। Get out! গোপাল মুখ নিচু করে চলে গেল। ব্যোমকেশ একটু পরে বলল, চুরি ধরা না পড়লে ভয় দেখানোর রাস্তা বেছে নেওয়া সহজ, কিন্তু একটা কথা বলুন, এই পুরো ব্যাপারটা না ঘটলে আমি এমন চমৎকার পুরনো ঘড়ির রহস্য ধরতে পারতাম। আমি হেসে ফেললাম। সত্যময় বাবু একটু হাসলেন, তারপর বললেন, আপনি না থাকলে আমি সত্যিই বিশ্বাস করতাম ভূতের ঘড়ি ফেলে দেওয়া হয়। ব্যোমকেশ মৃদু হেসে বলল, ভূতের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মানুষের অত্যাধিক লোভ। আমরা সবাই তখন কিছুটা হালকা অনুভব করছিলাম, কিন্তু সত্যময় বাবু যেন হঠাৎ কিছু মনে করে উঠলেন। তিনি খাটের তলা থেকে একটা ছোট বাক্স বার করলেন, তারপর বললেন, ব্যোমকেশ বাবু, একটা জিনিস দেখাই আপনাকে, আমার বাবা রেখে যাওয়ার বহু পুরনো জিনিস, একটা সোনার ছুরি। এই ঘড়ির মতোই প্রাচীন আর অদ্ভুত কারুকার্য। অনেকে দেখতে চেয়েছিল, কিন্তু আমি দেখাতে পারিনি, আমার সাহসে কুলায়নি। ব্যোমকেশ ছুরিটা হাতে নিয়ে কিছুক্ষণ নিরীক্ষণ করে চোখে একটা চিন্তার রেখা ফুটে উঠল। চমৎকার, এর গায়ে যে ছাদটা আছে এটা খুব দুর্লভ, যে কোনো চোরেকে দেখলে হাত গুটিয়ে রাখতে পারবেন না। সত্যময় বাবু একটু হেসে বললেন, ভাবলাম আপনাকে দেখিয়ে রাখি, আপনি থাকলে অত্যন্ত নিশ্চিন্ত হয়ে থাকবে, জিনিসটা নিরাপদও থাকবে বই। তারপর আমরা সকলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। 3 দিন বাদে কলকাতার সেই সকালে ব্যোমকেশের ঘরটা একটা অস্বস্তিকর নিঃশব্দতা নেমে এসেছিল। আমি তখন চায়ের কাপ হাতে পত্রিকার পাতায় চোখ বুলিয়েছিলাম। হঠাৎই চোখ আটকে গেল একটা সংবাদে। ব্যোমকেশ, আমি চেঁচিয়ে উঠলাম। ব্যোমকেশ আমার হাত থেকে পত্রিকাটা নিয়ে পড়ল। কৃষ্ণনগরে অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার সত্যময় চক্রবর্তীর রহস্য মৃত্যু, বাড়ির জানলা ভাঙা অবস্থা পাওয়া গেছে, ঘরে লকার ভাঙা, সোনার প্রাচীন ছুরি নিখোঁজ। ঘরে নিঃশব্দতা নেমে এলো। আমি শব্দ হয়ে ব্যোমকেশের মুখের দিকে তাকালাম। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ব্যোমকেশ বলল, লোভ ছিল সেই সোনার ছুরির প্রতি। অজিত, সত্যময় বাবু যদি ওটা আমাদের না দেখাতেন, হয়তো এই হত্যা হতো না। এই মৃত্যুর কোনো হঠাৎ ঘটনা নয়, এটা একটা গভীর ষড়যন্ত্রের শুরু। তুমি কি বলছো? খুন? খুন আর শুধু চুরি নয়, এটা প্ল্যান করা। এখনই রওনা দিতে হবে অজিত। সেই মুহূর্তে আমাদের রুটিনের ছন্দ কেটে গেল। কিছুক্ষণের মধ্যেই আমরা কৃষ্ণনগরগামী ট্রেনে জানলার পাশে বসে ভাবছিলাম, এই কেসটার আগে সেই ঘড়ির রহস্য থেকে কতটা জটিল হতে চলেছে। কৃষ্ণনগরের বাগান বাড়িতে পৌঁছে আমরা প্রথমে থানায় গেলাম। অফিসার ইনচার্জ আমাদের দিকে চমকে উঠলেন। ব্যোমকেশের পরিচিতি জানার পর তিনি খোলামেলা গলায় বললেন, ব্যোমকেশ বাবু,
ঘটনাটা খুব অদ্ভুত। জানলা ভাঙা, আলমারি ভাঙা, তবে ঘরের ভেতর খুব একটা ওলট পালট হয়নি। চুরি হয়েছে একটাই জিনিস, সেই পুরনো ছুরি। ব্যোমকেশ বলল, ময়না তদন্তের রিপোর্ট আর আপনাদের সব পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা কি? প্রাথমিক রিপোর্ট অনুযায়ী গলায় চাপ দেওয়া হয়েছে, সম্ভবত গলা টিপে হত্যা। রাতে কেউ ঢুকেছিল। জানালার কাঁচ ভাঙা, কিন্তু আশ্চর্য কোনো চিৎকার বা আত্মরক্ষার চিহ্ন নেই। ব্যোমকেশ গম্ভীর হয়ে বলল, তবে ঘরটা আগে থেকে দেখে নিতে চাই। একবার নিজে জায়গাটা না দেখলে কিছু বলা যাচ্ছে না। পুরনো সেই কাঠের দোতলা বাড়িটা যেন মৃত্যুর পর আরো বেশি ছায়াময় হয়ে উঠেছে। চারিদিকে নিঃশব্দ, বাতাসে একটা চাপ, গন্ধ, ভয় আর রহস্যের মিশেল। ঘরের ভেতরে ঢুকেই ব্যোমকেশ চারদিক দেখে নিতে লাগলো। আলমারির পিছনের ফাঁক, জানলার শিক, খাটের তলা, সবকিছু। হঠাৎ সে একটা কাপড়ের টুকরো তুলে নিল। এটা? আমি জিজ্ঞেস করলাম। রেশমের কাপড়, জামিদ আমার অংশ। সত্যময় বাবু এরকম কিছু পড়তেন না? তবে খনি? ব্যোমকেশ মাথা নাড়ল। সম্ভব, তবে আরো কিছু ক্লু দরকার অজিত। ঠিক তখনই দরজার কড়া নড়ল। এক তরুণ, স্মার্ট, পরিপাটি পোশাক পরা, সোনালি ফ্রেমের চশমা, নিজেই পরিচয় দিল। আমি সুজয় চক্রবর্তী, কাকার মৃত্যুর খবর পেয়ে এসেছি। ব্যোমকেশ কিছু প্রশ্ন করল। কাকার সঙ্গে আপনার যোগাযোগ ছিল? চুরির কথা জানতেন কি? সুজয় বলল, আমি জানতাম না যে কাকার কাছে এত মূল্যবান কিছু ছিল। তবে উনি আমাকে খুব ভালোবাসতেন, নিজের জমি জমা আমার নাম করে দেবেন বলেছেন। ব্যোমকেশ একটু থেমে বলল, আপনি কি আজ রাতে এখানেই থাকবেন? সুজয় একটু থতমত খেয়ে বলল, থাকতে পারি। কেন বলুন তো? না, কিছু না। দেখছিলাম কেউ কাকার উত্তরাধিকারী দাবি করে কিনা। ঘরের একটা সিন্দুকের নিচে খুঁজে পাওয়া গেল গোপন খাঁচা। ভেতরে কিছু দলিলপত্র আর একটা খাম, যার গায়ে লেখা, গোপনীয়, আমার মৃত্যুর পরে খেলা হবে। চিঠিতে সত্যময় বাবু নিজেই লিখেছেন, আমার মৃত্যুর পর যদি কিছু অস্বাভাবিক ঘটে, জানবে আমার প্রিয়জনের হাতেই তা হয়েছে। আমার বিশ্বাস ব্যোমকেশ বাবু সব বুঝবেন। আমি স্তব্ধ। ব্যোমকেশ বলল, এই কেসটা এখন সত্যিই ব্যক্তিগত হয়ে উঠেছে অজিত। এটা একটা খুন না, বিশ্বাসঘাতকতার ঘটনা। রাতের আধারে ব্যোমকেশ একটা ফাঁক পাতল। ঘরে কাঁচ ফেলে আলো নেভানো অবস্থায় কিছু ক্লু রেখে আমরা অপেক্ষা করতে লাগলাম। রাত গড়ালো ঠিক 2টোয়। একটা ছায়াময় চলাচল। কেউ ঘরে ঢুকলো চুপি চুপি। হঠাৎ আলো জ্বলে উঠল। ব্যোমকেশের সামনে লোকটা থেমে গেল। সুজয়, আপনি? আমি চেঁচিয়ে উঠলাম। সুজয় বলল, আমি শুধু কাকার কাগজপত্র খুঁজছিলাম। ব্যোমকেশ বলল, আপনার প্রায় গ্লাস কাঁচের দাগ, যা আমার ছেঁড়া অংশ এইখানেই পড়েছিল। কাগজের লেখাও আপনার হাতের লেখা। সুজয় চুপ। তারপর বলল, হ্যাঁ, আমি চেয়েছিলাম জমি আর চুরি আমার হোক। কাকা তা দিতেন না, বুঝতেই পারতেন না এই পথ নিয়েছিলাম, তাই। মৃত্যুটা দুর্ঘটনা ছিল, আমি খুন করিনি। আমি জানতামও না, ওটা একটা অ্যাক্সিডেন্ট।
থানায় সব প্রমাণ জমা পড়ল। সুজয় স্বীকার করলো জমির দলিলে স্কুলের নামে দান হলো। এই পুরনো ছুরিটা আবার সরকারি জাদুঘরে গেল। কলকাতায় ফিরে ব্যোমকেশ বলল, ছুরি শুধু একখানা ধাতব বস্তু নয় অজিত, ছুরিটা একটা মানসিক অস্ত্র। মানুষ বিশ্বাস ভাঙে যখন, সেই ছুরি হৃদয়ে বেঁধে যায়। এতক্ষণ আপনারা একগুচ্ছ কাহিনীতে শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী। আজকের এই সিনেম্যাটিক অডিও জার্নিটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই লিখে জানান। এই ধরনের খাঁটি সাহিত্য এবং হাড় হিম করা মনস্তাত্ত্বিক অলৌকিক রহস্যের স্বাদ নিয়মিত পেতে চান তো আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটি খামের ভেতর নতুন একগুচ্ছ কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমাদের গল্প।